হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি তাজি কানিয়নে। আমার পিছনের ভিউটা তো দেখতেই পাচ্ছেন। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, এখানে ফটো তুলবো। ঠিক ওই কর্নারে বেশ ভয়ঙ্কর একটা জায়গা, নিচে বললে কিন্তু শেষ। যাই হোক, এখানে আমরা অনেক মানুষ আছি যারা সবাই এখানে আমরা এখন ফটো তোলার জন্য ওয়েট করতেছি। জাস্ট এই ভিউটা, এই প্যানোরামিক ভিউটা দেখার জন্য এখানে আসছি। তাজি কানিয়ন তুরস্কের সবচাইতে বড় এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা অংশ, যেটা প্রায় 410 মিটার উঁচু থেকে দেখতে হয়। আমরা সকাল 8টায় তুরস্কের আন্তালিয়া শহর থেকে রওনা হয়েছিলাম। আমরা যেই এজেন্সির মাধ্যমে এই ট্যুরটা বুক করেছিলাম তারা আমাদের সবাইকে আমাদের হোটেল থেকে পিক করে নিয়ে যায়। আমাদের সেখানে যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। তারপর একটা নির্দিষ্ট জায়গায় আমাদের সবাইকে জড়ো করে, কারণ এখানে আরো অনেক অ্যাক্টিভিটিস আছে, সেই অনুসারে এখানে সবাইকে ভাগ করে দেয়। আর আমরা যেহেতু তাজি কানিয়ন দেখতে যাব, সো আমাদের গাড়িটা হবে আলাদা। তাজি কানিয়ন দেখার জন্য আমরা ছিলাম প্রায় 13 জন। তারা সবাই একটা ছাদ খোলা ট্যাক্সিতে করে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা চলছিলাম। আর সাথে ছিল খুব লাউড মিউজিক, যেটা খুব সুন্দর একটা ভাইব দিচ্ছিল। আমরা আসলে যে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে যাচ্ছি, এটা হলো তারুস মাউন্টেন। এইটাকে বলা হয় তুরস্কের এভারেস্ট, বা অনেকে বলে যে এটার সাথে এভারেস্টের একটা কানেকশন আছে। তো ওখান দিয়ে যাওয়ার সময় আমাদেরকে একটা জায়গায় একটু ব্রেক দিল, কারণ কিছু কিছু জায়গা আছে যেখান থেকে অনেক সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তখন আমরা যেন সেখানে ফটো তুলতে পারি, সেজন্য আমাদের এখানে একটু বিরতি দিয়েছি। বিরতির শেষে আমরা আমাদের মেইন অ্যাট্রাকশনে চলে আসছি, যেখান থেকে আসলে আমাদের তাজি কানিয়নটা দেখা শুরু হবে। তো আমাদের গাড়িটা পার্ক করার পর সেখান থেকে আমাদের 5 থেকে 6 মিনিট হাঁটতে হবে। হাঁটতেই পাহাড়ের একটা কর্নার পাওয়া যাবে, প্রায় 410 মিটার উঁচু এই প্লেসটা, যেখান থেকে পিছনের অসাধারণ একটা ভিউ দেখা যায়। মেনলি এই ভিউটা দেখার জন্য কিন্তু মানুষ এখানে আসে। আর ওই তো পাহাড়ের কর্নারে মানুষ দাঁড়িয়ে বা বসে সেখানে মানুষ ফটো তোলে বা টুকটাক ছোট ভিডিও করে। এবং এটা করার জন্য আপনাকে একটা লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পরে আপনি সিরিয়াল অনুসারে সেখানে জায়গা পাবেন। আমরা সকাল 8টায় শুধু এই প্লেসটা দেখার জন্য এখানে আসছি। এখন আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ এখানে জমা হয়ে গেছে, অলমোস্ট শেষের দিকে। তারপর আমরা এই ভিউটাতে ফটো তুলবো। যারা এখানে আসবেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ পাহাড়ের যদি খুব সন্নিকটে চলে যান তাহলে সেখান থেকে স্লিপ করে বা কোনো দুর্ঘটনাবশত কিন্তু নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি নিচে পড়ে যান তাহলে কিন্তু বাঁচার চান্স খুবই কম। খুব অসাম একটা এক্সপিরিয়েন্স হলো, এটা করেই আমরা চলে যাচ্ছি। আর এখানে আজকে আমাদের 13 থেকে 14 জন মানুষ ছিল, তার মধ্যে ম্যাক্সিমাম ছিল রাশিয়ান। তো তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে তারা আমাদের বাংলাদেশকে চিনে না। আমরা আসলে বিভিন্ন দেশে ঘুরি এবং বাংলাদেশের ফ্রি মার্কেটিং করি। এটা আমরা অনেক কিছু নিয়ে গর্ব করি, তো কিন্তু এখন আমাদের বাংলাদেশটা অনেকেই চিনে না। যেখানে তিব্বত চিনে, নেপাল চিনে, ভুটান চিনি, লামা চিনে, কিন্তু বাংলাদেশকে চিনে না। বাংলাদেশের সবাই কেন যেন চিনে তাই ইন্ডিয়া দিই, তাগুলো চিনতে চায় না। প্যানোরামিক ভিউতে আমরা ফটো টটো তোলার পরে এখন এখানে চলে আসলাম। এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, যেমন জিপ লাইন আছে, রাফটিং আছে, বাঙ্গি জাম্প আছে, প্লাস ড্রোন শট দিয়ে সেই জিপ লাইনের এটা করে দেবে। আর ওখানে পেয়ে গেলাম আবার এই আলু পরোটা, যদি একটু মিষ্টি টাইপ, তো সেটা একটু খেয়ে ফেললাম। এটা হলো 100 লিরা, জাস্ট চিপি, অত বেশি না, 2 ইউরো বা 2.5 ইউরো হবে। তাজি কানিয়নটা দেখে শেষ করে আমরা আবার আরেকটা জায়গায় জড়ো হলাম। এখান থেকে যদি কেউ আরও এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস করতে চায় লাইক জিপ লাইনিং, তাহলে সে এখান থেকে করতে পারবে। সাথে ড্রোন শট দিয়ে আপনার টোটাল সময়টাকে তারা রেকর্ড করে দিবে। অবশ্যই সেটার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে, মোস্ট প্রবাবলি $100 বা $120 মতো দিতে হবে, যেটা লিটল বিট এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে।
এখন আমরা আরেকটা গন্তব্যের দিকে যাচ্ছি। আমাদের এবারের গন্তব্য হলো উলু ব্রিজ, যেটা হলো এই তারুস মাউন্টেনের দুই পাশে দুইটা মাউন্টেনকে একটা ব্রিজ দিয়ে অটোমান সাম্রাজ্যের সময় এক করা হয়েছে। সেই ব্রিজটা এখন আমরা দেখবো। আর এই ব্রিজ থেকে নিচের লেকের পাড়ের যে ভিউটা, ও অসাধারণ একটা ভিউ। আর যদি কেউ রাফটিং করে তাহলে কিন্তু এই পাড়িটার মধ্যে কিন্তু এসে রাফটিং করতো। আমার যেহেতু একটু চোখের সমস্যা আর যেহেতু হালকা একটু ঠান্ডা ছিল, তাই এটা আমি প্রথমে বুক করেও পরে আবার ক্যান্সেল করতে হয়েছে। এখন এই প্লেসটাতে আসছি। ও মাই গড, এটা হলো একটা হিস্টোরিক লুক ব্রিজ। এই হলো এটা। আর নিচে মনে হয় মানুষজন রাফটিং করতেছে। নিচে হলো এই অবস্থা। আমাদের গাইড আমাদেরকে ডাকতেছে, ও আমাদের আগে অনেক উপরে উঠে গেছে। আমরা এখনো এখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজটার মধ্যে আমরা এখনো দাঁড়াই আছি। এই হলো ভিউজটা। ওয়াও ওয়াও ওয়াও, জোস একটা ভিউ। ওয়াও, আমাদের এখানে রাফটিং করার প্ল্যান ছিল, সেই প্ল্যানটা পরে আমরা ক্যান্সেল করছি। কারণ হলো একটু ব্যাড এক্সপিরিয়েন্স, মানে খারাপ রিভিউ দেখেছিলাম, এই জন্য ওটা আমি ক্যান্সেল করে দিয়েছি। আর যদি রাফটিং করতাম তাহলে তো আজকে এখানেই করতাম। এই রাফটিং ওখান থেকে অনেকেই করতেছে। রাফটিংয়ের প্লেসটা হতো এই যে এখান থেকে আমরা রাফটিংটা করতাম। ওদের ওয়েদারটা আজকে ভালো। যখন কাপাডোকিয়াতে গেছিলাম এত ফালতু ওয়েদার, ও মাই গড, বৃষ্টি, স্নো, রোদ, বাতাস সব কিছু ছিল একসাথে আমি কাপাডোকিয়াতে গিয়ে পেয়েছি। আর এদিকে আবার অনেক গরম। ওয়াও, পিছনের পাহাড়টা অনেক উঁচু। লাঞ্চ শেষ করলাম, এখন চা খাচ্ছি। আর যারা রাফটিং করতেছে ওদের একটু দেখার জন্য যাচ্ছি। এখানকার পানিটা খুব সুন্দর। আমাদের এইবার তারুস মাউন্টেনের যে ড্রাইভারটা ছিল সে খুব ভালো একজন ড্রাইভার ছিল, কারণ সে মনে হচ্ছিল যে রেসিং কার চালাচ্ছে। আর এই পাহাড়ের এত উঁচুতে এভাবে করে ড্রাইভ করা খুব দক্ষ একজন ড্রাইভার না হলে কিন্তু সম্ভব না। যাই হোক, আমরা এখন যাচ্ছি সেলগেতে, যেটা প্রায় 1400 থেকে 1500 মিটার উচ্চতায়, এবং সেখানে 3rd সেঞ্চুরির একটা রোমান থিয়েটার আছে। যদিও আজকে আমাদের লিস্টে এটা ছিল না, আর আমরা যেহেতু 13 জন গাড়িতে ছিলাম তো সবাই সেখানে যাবে না। তখন আমাদের গাইড অফার করলো যদি আমরা এক্সট্রা আরো $10 করে দেই তাহলে তারা আমাদেরকে সেখানে নিয়ে যাবে।
আমরা এখন এত উঁচু চলে আসছি, মনে হয় 2 থেকে 2,500 মিটার উঁচুতে। ও মাই গড, এটা কোথায়? এইগুলো ভিউগুলা। আর এখানেও মনে হয় মানুষ বাস করে, এখানেও তাদের হাতে বানানো অনেক জিনিস তারা এখানে সেল করে। এই প্লেসটার নাম হলো সেলগে। এখানে আসলে আপনি দেখতে পাবেন 3rd সেঞ্চুরির একটা রোমান থিয়েটার, যেটা তারা প্রায় 1400 মিটার উঁচুতে নির্মাণ করেছিল। সেখানে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ হতো। সেই প্লেসটা দেখার জন্য আমরা অনেক উঁচুতে চলে আসছি, প্রায় অনেক সময় ড্রাইভ করে। আর এখানে আসার পর এখানে কিছু মানুষ আছে যারা তাদের হাতে বানানো বিভিন্ন জিনিস টুরিস্টদের কাছে বিক্রি করার চেষ্টা করে। তার সাথে সাথে আপনি আরো একটা জিনিস খেয়াল করবেন যে এখানে তো খুব বেশি মানুষ আসে না, যখন অল্প মানুষ আসে তখন এই মানুষগুলা তাদেরকে টার্গেট করে এবং টার্গেট করে তাদেরকে এক একটা আলাদা আলাদা করে একটা লোকেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টুকটাক তারা যা জানে সেটা তাদের লাইফস্টাইল বা এই প্লেসটা সম্পর্কে তারা একটু ব্যাখ্যা করার চেষ্টা করে। অন্যান্য জব Hotelarbeiter boy, Bravlar Maktas Handarbeiter, dies meine Baby, Nuki, Kutuar. কত উঁচুতে চলে আসছি, এখানে পাথরগুলা। ওয়াও, পেছনে যে পাহাড়ের ভিউটা, উপরে আবার একটু তুষার জমে আছে, আবার ঠিক এখানেও সেম, এখানেও তুষার জমে আছে। কথা হচ্ছিল আমাকে যে ভদ্রমহিলা পিক করেছিল তার সাথে। তার এখানে কোনো ছেলে মেয়ে নেই, কেউ নেই। সে এই হাতের যে ব্রেসলেট, ছোট ছোট তসবি বা ছোট ছোট রিং, এগুলা বিক্রি করে কিন্তু সে তার জীবন ধারণ করে। তার এখানে খাবার বলতে আছে ব্রেড। এছাড়া সে যদি কখনো অসুস্থ হয়ে যায় তাহলে এখানে কোনো চিকিৎসা ব্যবস্থাও নেই, তাকে যেতে হবে সেই দূরে আন্তালিয়া শহরে। এবং এখান থেকে সেখানে যাওয়া কিন্তু অত ইজি ব্যাপার না, কারণ এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই। আর সেই আন্তালিয়া থেকে এখানে একটা গাড়ি আসতে বেশ সময় লাগবে। সেটা করেও সবকিছু বিবেচনা করে তাদের লাইফটা আমার কাছে খুব শোচনীয় মনে হলো। আরেকটা ব্যাপার লক্ষণীয় ছিল, তারা কিন্তু অনেকগুলো ভাষাতেই কথা বলতে পারে। তো সে দেখলাম ইংলিশ পারে, জার্মান পারে, আর সে আরো নানান ধরনের ভাষা পারে। যেহেতু আমি 2টা পারি, তাই আমি তার সাথে আমার এই 2টা ভাষাতেই অল্প অল্প কথোপকথন হয়ে গেছে। Leute hier braucht ihr. Alla Brotia, kein Bazar, kein Doktor. Und aber die grün weiten. Aber als Sie brauchen Doktor, dann was machen Sie? Manavgat, Antalya. এখন আমরা এখান থেকে চলে যাব। এখানে একজন মুরব্বী ছিল, সে আমাদের কাছে হাতের ব্রেসলেট, তারপরে ছোটো ছোটো যে পুতুল, ওগুলো ওদের বানানো, ওগুলা সেল করার চেষ্টা করলো। বেশ ওরা মুরব্বী, ওদের এখানে আসলে ওরা রুটি খেয়ে বেঁচে থাকে, ওদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। এমন একটা উঁচুতে থাকে, 2 থেকে 2,500 মিটার উঁচুতে থাকে, যেখানে যে দেখতেই পাচ্ছেন যে যে অবস্থা, এইখানে আসলে ওরা থাকে। আর এরকম আমাদের মতো কিছু টুরিস্ট আসলে হয়তো তখন কিছু বিক্রি করার চেষ্টা করে। তারপর আমি আসলে ওর হাতে কিছু টাকা দিয়ে দিয়েছিলাম, খুশি হয়ে দিয়েছিলাম, কোনো অন্য কিছুর জন্য না, কিন্তু সেটা নিবে না। পরে জোর করে আবার একটা ব্রেসলেট দিয়ে দিয়েছে, যে টাকা দিয়েছে ওইটার সমপরিমাণ, ওর যেটা ওই পরিমাণ একটা দিয়ে দিয়েছে। এটাও ভালো লাগছে। তবে সে বয়স্ক হলে কী হবে, সে কিন্তু অনেকগুলা ভাষায় কথা বলতে পারে। তারপরে তার সাথে ইংলিশেও কথা বললাম, ডয়েচেও কথা বললাম, জার্মানেও কথা বললাম। আর যেহেতু অন্য ভাষা আমিও জানি না, সো অন্যগুলো তো আর হবে না। এখন আমরা চলে যাব, আমাদের সময়টা অলমোস্ট শেষ। Here. তুরস্ক মানেই আমরা বুঝি যে কমন কিছু প্লেস, সেই প্লেসগুলোতেই যেতে হবে। কিন্তু এখানে আরও কিছু হিডেন প্লেস আছে, যে প্লেসগুলোর ঘোরাফেরার খরচটা অত বেশি না, খুব কাছে, এবং এটাকে আমরা হিডেন জিমস বলতে পারি। এবং আমার এই ভিডিওটা দেখেই তো বুঝতে পারছেন, যারা তুরস্কে আসে এবং এই প্লেসটা মিস করে তারা আসলে কত কিছুই মিস করে যায়। আপনি যখন অনেক পুরনো কোনো কিছু দেখবেন তখন কিন্তু আপনি সেই প্লেসটার সাথে সাথে কিন্তু সেই সময়টাতেই কিন্তু হারিয়ে যাবেন। আজকে এখানে আসার সময় যেটা আমি লক্ষ্য করলাম, যে তুরস্কের এই আন্তালিয়া শহরটার সাথে আমাদের ঢাকা শহরের, বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেক মিল আছে।
গরমটার সাথে মিল আছে, ওদের বাড়িঘরের সাথে মিল আছে। অ্যাকচুয়ালি ওদের বাড়িঘরগুলো অ্যারাবিক স্টাইল আছে, ইউরোপিয়ান স্টাইল আছে, এবং আমাদের বাংলাদেশের সাথেও কিছু মিল আছে, ইউরোপিয়ানও আছে। সো সব মিলিয়ে পুরোটা ভালোই লাগছে। আমাদের দেশের মতোই চিপা চিপা রাস্তা, কিন্তু দুই পাশে আবার অনেক অনেক দোকান। সেই দোকানগুলোতে আমাদের দেশের মতোই বাইরে ওরা প্রোডাক্ট রেখে দেয়, বা গেলে ওরা আমাদের সার্ভ করে, যেখানে ফুড বিক্রি করে সেখানে ফ্রিতেই খেতে দেয়। যদি খাওয়ার পরে ভালো লাগে তাহলে কিনতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ওরা বেশ পোলাইট এবং বেশ ভালো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। পরবর্তীতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।